ভারতবর্ষের নাট্য সাহিত্য যেমন বিশাল তেমনই প্রাচীন। ভারতবর্ষের নাট্য সাহিত্যের বিভিন্ন নিদর্শন রামায়ণ, মহাভারত, পাণি, মহাভাষ্য, এমনকি বেদের বিভিন্ন জায়গাতেও ছড়িয়ে আছে। বাজসনেয়ী সংহিতায় এবং রামায়ণে শৈলূষ শব্দের ব্যবহার পাওয়া যায়। মহাভারতের দ্রৌপদীকে বলা হয়েছে শৈলূষী। সংস্কৃত ও প্রাকৃত ভাষায় মিশ্রিত নাটক বোঝাবার জন্য রামায়ণে ব্যামিশ্রক শব্দটি ব্যবহৃত হয়েছে। এছাড়াও পাণিনির অষ্টাধ্যায়ীতে শিলালি ও কৃশাস্যের নটসূত্রের উল্লেখ আমরা পাই। মহাভাষ্যে সৌভিক, সৌভিকা, শোভনিকা প্রভৃতি শব্দ নাট্যরঙ্গের বিদ্যমানতার প্রমাণ। ভারতীয় নাট্য সাহিত্যের এত সুপ্রাচীন পরম্পরা থাকা সত্ত্বেও কোনো কোনো পাশ্চাত্য পণ্ডিত মনে করেন ভারতীয় হিন্দুরা গ্রিকদের কাছ থেকেই প্রথম নাটক সংক্রান্ত জ্ঞান আহরণ করেছিল। পাশ্চাত্য পণ্ডিত ওয়েবার সর্বপ্রথম ভারতীয় নাট্য সাহিত্যে গ্রিক প্রভাবের কথা উল্লেখ করেছেন। তার মতে গ্রিসের সংস্পর্শে আসার পর থেকেই ভারতবর্ষের নাট্য সাহিত্য পরিণতি লাভ করেছিল। আলেকজান্ডারের ভারত অভিযানের পর থেকেই গ্রিক সংস্কৃতির সঙ্গে ভারতবর্ষের পরিচিতি ঘটেছিল। আলেকজান্ডারের সৈন্যবাহিনীর মধ্যে গ্রিক সৈন্যরা ছিল এবং তাদের রাজসভায় গ্রিক নাটকের অভিনয়ও হতো। এইভাবেই ভারতীয় নাট্য সাহিত্যে ধীরে ধীরে গ্রিক প্রভাব সংক্রমিত হয়েছিল। ওয়েবারের এই মতকে সমর্থন করেছেন পাশ্চাত্য পণ্ডিত ব্র্যান্ডেস এবং উইন্ডিস। এছাড়া পাশ্চাত্য পণ্ডিত লেভিও ভারতীয় দৃশ্যকাব্যের উপর গ্রিক প্রভাবকে স্বীকার করেছেন। আলেকজান্ডার তার সৈন্যদের মনোরঞ্জনের জন্য গ্রিস থেকে কিছু অভিনেতা অভিনেত্রীকে সঙ্গে এনেছিলেন। তারা ভারতবর্ষে গ্রিক নাটকের অভিনয় করত। এছাড়া অন্যান্য গ্রিক রাজারাও ভারতে অবস্থানের সময়ে গ্রিক নাটকের অভিনয় করাতেন। আলেকজান্ডার ভীষণভাবেই অভিনয় প্রিয় ছিলেন এবং রাজ্য জয়ের পর অভিনয় দর্শন করেই তিনি বিজয় লাভের আনন্দকে উপভোগ করতেন। লেভির মতে গ্রিক সম্রাটের দ্বারা অধিকৃত ভারত ভূখণ্ডে নিয়মিত গ্রিক নাটক অভিনীত হতো। তবে অনেক পাশ্চাত্য পণ্ডিত এই মতকে সমর্থন করেননি। যেমন কিথ, তিনি ওয়েবারের এই মতটিকে সমর্থন করেননি। সংস্কৃত নাটকে দুটি শব্দ যবনী এবং যবনিকা, এই শব্দ দুটির ব্যবহার পরিলক্ষিত হয়। এই শব্দ দুটির ওপর ভিত্তি করে ওয়েবার সংস্কৃত নাটকের উপর গ্রিক প্রভাবকে প্রমাণ করতে সচেষ্ট হয়েছেন। তার মতে যবনী শব্দের অর্থ হল গ্রিক রমণী এবং যবনিকা শব্দের অর্থ হল প্রলম্বিত পর্দা। যবনিকা শব্দটি যে অসংস্কৃত শব্দ এটা বোঝাই যায়, কিন্তু এর দ্বারা গ্রিকদের কাছ থেকে আমরা নাটক শিখেছি একথা কিন্তু প্রমাণিত হয় না। যবন কথাটির দ্বারা বহিরাগত জাতিদেরকেই বোঝানো হয়। গ্রিসের অধিবাসীরাই যে যবন নামে চিহ্নিত একথা অমূলক, কারণ ভারতবর্ষে গ্রিক অভিযানের বহু পূর্বেই যবন কথাটির প্রচলন ছিল। সংস্কৃত নাটকে দেখা যায় রাজারা দেহরক্ষিণীদের দ্বারা পরিবৃত হয়ে থাকতেন। এদেরকেই বলা হতো যবনী, অর্থাৎ যবনী শব্দের অর্থ হল রাজার দেহরক্ষিণী, গ্রিক রমণী নয়। এটি একটি পারিভাষিক শব্দ, গ্রিক প্রভাবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এবার আসি যবনিকা শব্দটিতে। প্রসাধন কক্ষ, অর্থাৎ যেটাকে আমরা গ্রিন রুম বলে থাকি, সেই প্রসাধন কক্ষ এবং মঞ্চের মাঝখানে
যবনিকা বা পর্দার ব্যবহার একান্তভাবেই ভারতীয়। রঙ্গপীঠ এবং রঙ্গশীর্ষের মাঝে কাঠের পর্দা আচার্য ভরতের সময় থেকেই ভারতীয় নাটকে ব্যবহৃত হতো। গ্রিকদের কাছ থেকে এর নামকরণটুকু আমরা মাত্র শিখেছিলাম। পরবর্তীকালে যে বস্তু দিয়ে ওই পর্দাটি নির্মিত করা হতো তা যবন ব্যবসায়ীদের কাছ থেকে আমরা পেতাম। সেই কারণে পর্দাটির নাম হয়েছে যবনিকা। এ প্রসঙ্গে আরেকটি তথ্য উল্লেখযোগ্য, সেটি হলো গ্রিক নাটকে কিন্তু সেই সময় পর্দা প্রথা ছিল না। প্রাচীনকালে গ্রিস দেশের নাটকগুলি অভিনীত হতো খোলা মাঠে, কাজেই সেক্ষেত্রে পর্দা ব্যবহারের কোনো সুযোগই ছিল না। তাই গ্রিসদের কাছ থেকে আমরা পর্দা প্রথা শিখেছি বলে নাটকে পর্দার নাম হয়েছে যবনিকা, এ যুক্তি ঠিক নয়। ভারতীয় নাটক স্বাধীনভাবেই তার বৈদিক পরম্পরা থেকেই উদ্ভূত হয়েছে। এছাড়া গ্রিক নাটকের সঙ্গে সংস্কৃত নাটকের আরও কিছু মিল এবং অমিল খুঁজে পাওয়া যায়। যেমন কাহিনী সংস্থানের দিক থেকে গ্রিক নাটকের সঙ্গে সংস্কৃত নাটকের অনেক সাদৃশ্য দেখা যায়। অধিকাংশ সংস্কৃত নাটকের কাহিনীতেই দেখা যায় কোনো সুন্দরী নায়িকার প্রতি নায়কের আসক্তি, তাদের মিলনের পথে নানা প্রতিবন্ধকতা এবং নানা রকমের নাটকীয় ঘটনা বা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে নায়ক নায়িকার মিলন বর্ণিত হয়। এই যে কাহিনী সংস্থান, সংস্কৃত নাটকের এই কাহিনী সংস্থানের সঙ্গে গ্রিক নাটকের সাদৃশ্য দেখা যায়। তবে সংস্কৃত নাটকে আরও কিছু দেখা যায়, যেটি হলো কোনো অপরিচিতা নায়িকার পরিচয় প্রকাশের জন্য কোনো স্মারক চিহ্ন বা অভিজ্ঞানের ব্যবহার। যেমন অভিজ্ঞান শকুন্তলম নাটকে অভিজ্ঞান অঙ্গুরীয়ক, বিক্রমোর্বশীয়ম নাটকে সঙ্গমনীয় মণি, রত্নাবলী নাটকে কণ্ঠহার, মালতী মাধবমে মালা, মুদ্রা রাক্ষস নাটকের মুদ্রা, এইগুলোর ব্যবহার সংস্কৃত নাটকের মতো গ্রিক নাটকেও সবসময় না পাওয়া গেলেও কিছু কিছু জায়গায় পাওয়া যায়। তবে যেগুলো সংস্কৃত নাটকের সঙ্গে গ্রিক নাটকের অমিল, সেটা হলো গ্রিক নাটকে যেখানে দেশ ও কালের একত্ব বর্ণিত হয়, সেক্ষেত্রে কিন্তু সংস্কৃত নাটকে দেশ ও কালের একত্ব বর্ণিত হয় না। সংস্কৃত নাটকের ঘটনা বহুকাল ব্যাপী হতে পারে এবং বহু স্থানে নাটকীয় ঘটনাটি সংঘটিত হতে পারে। যেমন অভিজ্ঞান শকুন্তলম নাটকের একেবারে শেষ অঙ্কে আমরা দেখতে পাই পৃথিবীতে সংঘটিত ঘটনাটি স্বর্গে গিয়ে তার সমাপন ঘটল, অর্থাৎ স্বর্গে মারীচ মুনির আশ্রমে গিয়ে দুষ্যন্ত শকুন্তলার মিলন ঘটল। এছাড়াও ভবভূতির মহাবীর চরিত নাটকে আমরা 12 বছরেরও বেশি সময় ধরে সংঘটিত ঘটনার বিবরণ দেখতে পাই। এগুলো কিন্তু গ্রিস দেশের নাটকে দেখা যায় না। সংস্কৃত নাটকের আরেকটি বৈশিষ্ট্য হলো পাত্রপাত্রীর মুখের ভাষা ব্যবহার। পাত্রপাত্রীরা তাদের পদমর্যাদা অনুসারে ভাষা ব্যবহার করে। যেমন রাজা, ব্রাহ্মণ এবং আরও যারা পদস্থ ব্যক্তিগণ, তারা সাধারণত সংস্কৃত ভাষায় কথা বলেন এবং স্ত্রীলোক, ভৃত্য প্রভৃতি ব্যক্তিগণ প্রাকৃত ভাষা ব্যবহার করেন। আচার্য ভরতের নাট্যশাস্ত্রে রঙ্গমঞ্চে 4 প্রকারের ভাষা ব্যবহারের বিধান পাওয়া যায়। প্রকৃতপক্ষে নাটককে বাস্তবসম্মত করার জন্য বিভিন্ন পাত্রপাত্রীর মুখে তাদের ভাষা ব্যবহারের রীতি প্রচলিত হয়েছিল। আর কি আমরা সংস্কৃত নাটকের সঙ্গে গ্রিক নাটকের সাদৃশ্য দেখতে পাই? যেমন প্রধান রাজমহিষী থাকা সত্ত্বেও কোনো অজ্ঞাত কুলশীলা সুন্দরীর প্রতি রাজার প্রণয় এবং সেই প্রণয়ে রাজমহিষীর বাধা দান, সেই প্রণয়িনীকে কারাগারে আবদ্ধ রাখা, এই ধরনের ঘটনাগুলি গ্রিক নাটকের ঘটনার সঙ্গে মিল দেখা যায়।
এছাড়া সংস্কৃত নাটকের বিট, বিদূষক, সূত্রধার, সকার প্রভৃতি চরিত্রের অনুরূপ চরিত্র গ্রিক নাটকেও পরিলক্ষিত হয়। তবে বিদূষক চরিত্রটিকে গ্রিক নাটকে যেমন সাধারণত রাজার কাছে বা রাজসভার ভাঁড় বলে চিহ্নিত করা হয়, বিদূষকের সেই চরিত্র ভারতীয় নাটকে কিন্তু একেবারে অন্যরকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ভারতীয় নাটকে বিদূষক হলেন রাজার নর্ম সহচর। তিনি শুধুমাত্র হাসির খোরাক যোগান দেওয়াকারী কোনো ভাঁড় নন। এইখানে গ্রিস দেশের সঙ্গে বা গ্রিক নাটকের সঙ্গে ভারতীয় নাটকের পার্থক্য। সুতরাং উভয় নাটকের মধ্যে চরিত্র চিত্রণগত সাদৃশ্য যেমন আছে, আবার কিছু কিছু বৈসাদৃশ্যও তেমন আছে। তবে এ থেকে সংস্কৃত নাটকে গ্রিক প্রভাবের প্রামাণ্য সূচিত হয় না। ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি যেমন গ্রিক সভ্যতা ও সংস্কৃতির থেকে অনেক প্রাচীন, তেমন ভারতীয় নাট্য সাহিত্যও কিন্তু গ্রিক নাটক অপেক্ষা অনেক প্রাচীন। আলেকজান্ডারের ভারত অভিযানের পর থেকেই গ্রিক সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে ভারতবর্ষের পরিচিতি ঘটেছিল। আলেকজান্দ্রিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের সূত্র ধরেই উভয় দেশের সংস্কৃতির মধ্যে যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়েছিল। এই অবস্থায় একের প্রভাব অন্যের উপর পড়াটা খুবই স্বাভাবিক। অপরের ভালো কিছুকে গ্রহণ করে তাকে নিজের বৈশিষ্ট্যে রূপান্তরিত করে নেওয়াটাই কোনো জাতির তার সভ্যতা ও সংস্কৃতির চলমানতার লক্ষণ। তাই সংস্কৃত নাটকের উপর গ্রিক প্রভাব যদিও বা কিছু পড়েই থাকে, তাতে কিন্তু ভারতীয় নাটকের মৌলিকত্ব ব্যাহত হয় না। ভারতবর্ষ সেই গ্রিক প্রভাবকে গ্রিক থাকতে দেয়নি, তাকে আত্মসাৎ করে সম্পূর্ণভাবে ভারতীয় বৈশিষ্ট্যেই মণ্ডিত করে নিয়েছে। এবার আমরা আলোচনা করব নাটক কাকে বলে। মহাকবি কালিদাস বলেছেন, নাট্যং ভিন্ন রুচের জনস্য বহুধাপেক্যং সমারাধনম। নাট্যং ভিন্ন রুচের জনস্য বহুধাপেক্যং সমারাধনম। অর্থাৎ বিভিন্ন রুচির লোকেদের একসঙ্গে মনোরঞ্জনের সাধন হলো নাটক। বিভিন্ন রুচির লোকেদের অর্থাৎ ভিন্ন ভিন্ন রুচির লোকেদের, যাদের রুচির সঙ্গে একজনের রুচির সঙ্গে অন্যজনের রুচি মেলে না, এই যে বিভিন্ন রুচির মানুষজন, তাদেরকে একসঙ্গে মনোরঞ্জন দান করে নাটক। সেই কারণে এই বিভিন্ন রুচির লোকেদের মনোরঞ্জন করতে হয় বলে সমস্ত প্রকারের বিদ্যা এবং কলার সমন্বয়েই নাটক গড়ে ওঠে। তাই বলা হয়ে থাকে, ন সা বিদ্যা ন সা কলা নাটকে ইয়ন্ন দৃশ্যতে। ন সা বিদ্যা ন সা কলা নাটকে ইয়ন্ন দৃশ্যতে। অর্থাৎ এমন কোনো বিদ্যা নেই বা এমন কোনো কলা নেই যা নাটকে দেখতে পাওয়া যায় না। কলাবিদ্যা বলতে এখানে অমরকোষে নৃত্য, গীত ও বাদ্য এই তিনের সমন্বয়েই নাটক গড়ে ওঠে, একথা বলা হয়েছে। তাহলে আজ আমরা নাটক সম্পর্কে কিছু কথা জানতে পারলাম। আবার ভরতের নাট্যশাস্ত্রে লোকবৃত্তির অনুকরণকেই বলা হয়েছে নাটক। তিনি বলছেন, লোকবৃত্তানুকরণং নাট্যম। লোকবৃত্তানুকরণং নাট্যম। অর্থাৎ সমগ্র কলাশাস্ত্রের কাজ